খাবারকে বলছি খাদ্যটা কি সায়েন্স দেন নাকি সবারই হবে আপার প্রাইমারির সবার জন্য? এটা আচ্ছা। সব এটা এটা সবারই, মানে তুমি পিএসসি মিসলেনিয়াস দিবা, পঞ্চায়েত এটা কিন্তু আপার প্রাইমারি ছেলে মানে আর্টস এর জন্য না। হ্যাঁ, আর্টস হ্যাঁ, দের ওটাই জন্য না। জিজ্ঞাসা করছি। পঞ্চায়েত বলো, তারপর তোমার মিসলেনিয়াস বা প্রাইমারি বলো, কিংবা টেট বলো, ইন্টারভিউ বলো, এখান থেকে ইন্টারভিউ প্রশ্ন আসবে। হ্যাঁ, সবারই। চলো, খাদ্যকে আমাদের দুই ভাগে ভাগ করা যায়। খাদ্যটা কি জিনিস? খাদ্যটা হলো আমাদের যা আমাদের শরীরে শক্তির যোগান দেয় এবং শরীরকে মানে কি বলবো, শরীরে বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করে, ঠিক আছে, তাকে খাদ্য বলে। তাহলে খাদ্যকে আমরা দুই ভাগে ভাগ করি। তো আমরা দেখি খাদ্যকে দুই ভাগে কি কি ভাগে ভাগ করি। একটা দেহ পরিপোষক খাদ্য, একটা হচ্ছে দেহ সংরক্ষক খাদ্য। তাহলে দেহ পরিপোষক খাদ্যটা মানে কি? পরিপোষক কথার অর্থ হলো বৃদ্ধি, ঠিক আছে, আমাদের দেহের বৃদ্ধিতে আমাদের যে সকল খাদ্যগুলা সাহায্য করে তাকে বলা হয় পরিপোষক খাদ্য। তাহলে দেহের বৃদ্ধিতে কোন কোন খাদ্যগুলো কাজ করে? যেমন শর্করা, প্রোটিন, ফ্যাট, এগুলো হচ্ছে আমাদের দেহ পরিপোষক খাদ্য। আর একটা আছে দেহ সংরক্ষক খাদ্য, মানে যে সকল খাবারগুলো আমাদের দেহকে সংরক্ষণ করতে, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে, তাদেরকে বলা হয় দেহ সংরক্ষক খাদ্য। যেমন আমাদের শরীরে বল পাচ্ছি, ডাক্তার বলে কি ভিটামিন খাও, তাই তো, ভিটামিন জাতীয় খাবার খাও। তাহলে এগুলো কি করে? আমাদের দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, আমাদের দেহকে মানে এক কথায় বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস থেকে আমাদের শরীরকে রক্ষা করে। তাহলে এগুলা হলো দেহ সংরক্ষক খাদ্য। তাহলে পরিপোষক খাদ্য কাজ কি? দেহের গঠনে ভূমিকা পালন করা, দেহের গঠনে ভূমিকা পালন করছে। আর এ কি করছে? দেহ সংরক্ষক কি করছে? দেহের কে সংরক্ষণ করতে সাহায্য করছে। তাহলে খাদ্যকে আমরা দেখে দুই ভাগে ভাগ করলো, ঠিক আছে। তাহলে এবার আমরা এই শর্করা, প্রোটিন, ফ্যাট এগুলো আমরা সম্পর্কে জানবো। দেখো, শর্করা মানে আমাদের প্রথম যে টপিকটা, সেটা হল দেহ পরিপোষক খাদ্য। দেহ পরিপোষক খাদ্যের মধ্যে কি আমাদের শর্করা আছে? শর্করা শর্করা বলছে শর্করা এটা কি দিয়ে তৈরি হয়? দেখো, কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন। তো আশা করি এটা সবাই জানো যে গ্লুকোজের সংকেত কি, বলো, কে পারবে? C6H12O6। H12O6, ঠিক আছে। গ্লুকোজের সংকেত আমি এটা বলি, এটাই কিন্তু শর্করা, ঠিক আছে। তাহলে এই C6H12O6 এটাকে শর্করার সংকেত বললাম। তাহলে এখানে কি কি আছে? কার্বন আছে, সি মানে কার্বন, এইচ মানে হাইড্রোজেন, আর ও মানে অক্সিজেন। তাহলে তিনটে আমাদের অণু আছে, তিনটে মানে কথা তিনটে পদার্থ আছে। তাহলে যদি বলে শর্করার মধ্যে কি কি উপাদান থাকে, তাহলে শর্করার মধ্যে আমাদের তিনখানা উপাদান থাকছে। একটা হলো শর্করা, কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন, ঠিক আছে। এটা কিন্তু ভালো করে মনে রাখবে। হলো, নেক্সট আসি যেখানে এবার পরের যে প্রশ্নটা বলছে, শর্করাকে প্রোটিন বাচোয়া খাদ্য বলা হয়। শর্করাকে প্রোটিন বাচোয়া খাদ্য বলা হয়। দেখো, অনেকেই আছে যারা নিরামিষ, তারা তোমার আছে প্রোটিন জাতীয় খাবার, এক কথায় তোমার হচ্ছে মাছ, মাংস এগুলো খায় না, ডিম এগুলো খায় না, ঠিক আছে। তো তাদের এক কথায় পরিপূরক হিসেবে শর্করা কাজ করে, তাই শর্করাকে কি বলা হয়? প্রোটিন বাচোয়া খাদ্য বলা হয়। শর্করাকে ইংলিশে কি বলে? কার্বোহাইড্রেট বলে, ঠিক আছে। নেক্সট আসে, এবার দেখো শর্করার তাপন মূল্য। দেখো বলছে 4.0 KCl, বা KCl মানে কিলো ক্যালোরি। মানে 1 গ্রাম শর্করা অণুকে যদি আমরা দহন করি, তাহলে 4 কিলো ক্যালোরি তাপ উৎপন্ন হয়। হলো, তাহলে এটা বলছে, তাহলে আমরা যদি শাক খাই, আর আমরা যদি ধরো ডিম খেলাম কিংবা মাংস খেলাম, বা ধরো বাদাম টাদাম, এক কথায় ফ্যাট জাতীয় খাবার খেলাম, তাহলে দেখবা যে বাদাম জাতীয় যদি খাবার আমরা বেশি পরিমাণে খাই, এক কথায় লিপিড জাতীয় খাবার যদি বেশি পরিমাণে আমরা খাই, মাখন জাতীয় খাবার, আমাদের শরীর কিন্তু গরম হয়ে যায়। হ্যালো,
তার মানে কি, এই যে ফ্যাট ফ্যাট বা প্রোটিনের তাপন মূল্যটা শর্করার থেকে বেশি একটু, ঠিক আছে? তাই শর্করা জাতীয় খাবার খেলে আমাদের শরীরটা কম গরম হয়। এটাই বলছে যে আমাদের 1 গ্রাম যদি আমাদের কার্বোহাইড্রেটকে দহন করা হয়, তাহলে কিন্তু 4 কিলো তাপ উৎপন্ন হয়, ঠিক আছে? নেক্সট, একজন প্রাপ্তবয়স্ক মানুষের প্রতিদিন 450 থেকে 600 গ্রাম শর্করা খাবার প্রয়োজন। মানে একটা মানুষকে সাধারণ মানুষকে যদি বাঁচতে হয়, তাহলে তাকে প্রতিদিন 400 থেকে 600 গ্রাম শর্করা জাতীয় খাবার প্রয়োজন। তাহলে শর্করা জাতীয় খাবার কোন গেলা? ভাত, যত রকম ফসল আছে, যত রকম ফসল আছে, এক কথায় গম থেকে আমাদের রুটি হয়, ভাত, আমরা যদি ভাত খাই, ঠিক আছে, ফল, এগুলো কিন্তু সবগুলাই তোমার হচ্ছে শর্করা জাতীয় খাবার, ঠিক আছে? কিন্তু ডাল, ডাল তো না। হ্যাঁ, ডালটা না, ডালটা প্রোটিন জাতীয় খাবার, ঠিক। কি গো, কি হলো আবার? এই হচ্ছে এক সমস্যা। আমাদের রক্তের কিন্তু বিভিন্ন উপাদান থাকে। তো আমাদের রক্তে যে শর্করার যে স্বাভাবিক মাত্রাটা, এটাতে 80 থেকে 120 মিলিগ্রাম, মানে 100 ml ব্লাডে 100 ml ব্লাডে 80 থেকে 120 মিলিগ্রাম শর্করা থাকে, ঠিক আছে? এই শর্করা যদি বেড়ে যায়, তাহলে আমাদের কি হয়? সুগার রোগ হয়, বলে না যে আমাদের অনেক সুগার বলি আমরা। এই শর্করার মাত্রা যদি বেড়ে যায়, তাহলে কি হয়? আমাদের সুগার হয়। আর এই শর্করার মাত্রা যদি কমে যায়, তাহলে আমাদের লো সুগার বলি আমরা, শুকনো সুগার যেটাকে বলি, ঠিক আছে? সেটা হয়। মানে এর মাত্রা কমলেও খারাপ, বাড়লেও খারাপ, ঠিক আছে? আমার আমার মাঝে মাঝে কিন্তু এই মাত্রাটা কমে যায়, ঠিক আছে? তো ব্লাড খাবারটা, প্রেশার যখন তাহলে মাপা হয়, তখন কি এটাই মাপে নাকি তাহলে? ব্লাড প্রেশারটা আলাদা, না না, ঠিক আছে? ব্লাড প্রেশার আলাদা। হ্যাঁ, চলো এবার আসি, নেক্সটে আসি। শর্করার থেকে 3 ভাগে ভাগ করা যায়, শর্করাকে 3 ভাগে ভাগ করা যায়। শর্করা দেখলাম, শর্করার ভাগ দেখবো এবার আমরা। তো প্রথমে বলছে এক শর্করা বা মনোশর্করা, মানে এখানে শর্করার যে তোমার যে অণুগুলো আছে, এখানে একটা 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 শর্করার অণু দ্বারা গঠিত হয়। তো এটাকে এক শর্করা বলে, মানে অণুগুলা একক 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 অণু দ্বারা গঠিত হয়। তো একে এক শর্করা বলে বা মনোস্যাকারাইড বলে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তো যদি বলে যে এইগুলা কিন্তু আমার, এই মনোস্যাকারাইড বা এক শর্করা কাকে বলে আসবে না, কি পরীক্ষাতে আসবে এখান থেকে? এখান থেকে আসবে যে কয়েকটা এক শর্করার উদাহরণ বলো, ঠিক আছে? তাহলে কয়েকটা এক শর্করার উদাহরণ হলো গ্লুকোজ, ফ্রুক্টোজ আর গ্যালাক্টোজ। একরকম এক টাইপের প্রশ্ন আসলো। সেকেন্ড টাইপের প্রশ্ন কি আছে? এই গ্লুকোজটা কোথায় পাওয়া যায়? গ্লুকোজটা আমাদের মেনলি মিষ্টি জাতীয় খাবারে পাওয়া যায়, মিষ্টি জাতীয় খাবারে, তবে আঙুরে কিন্তু থাকে, এখানে আঙুর বলেছি। ফ্রুক্টোজ মানে পাকা ফল, মানে আম বলো, জাম বলো, বিভিন্ন পাকা ফলে কিন্তু থাকে ফ্রুক্টোজ, ফ্রুক্টোজ শর্করা, ঠিক আছে? গ্যালাক্টোজ এ থাকে কোথায়? দুধে থাকে, ঠিক আছে? এবার আমার একটা প্রশ্ন বলো, কি থাকার জন্য দুধের রং সাদা হয়? কেসিন। কেসিন। আর দুধে জল মেশানো আছে কিনা, সেটা আমরা কোন যন্ত্রের সাহায্যে বুঝতে পারি? ল্যাক্টোমিটার। ল্যাক্টোমিটার, গুড, ল্যাক্টোমিটার। আর একটা প্রশ্ন এখান থেকে, এই দুধকে দইয়ে পরিণত করে কোন ব্যাকটেরিয়া? ল্যাক্টোব্যাসিলাস। ল্যাক্টোব্যাসিলাস। আমাদের যদি বলে ভারতের জাতীয় ব্যাকটেরিয়া কোনটা? ল্যাক্টোব্যাসিলাস। হ্যাঁ, ভারতের জাতীয় ব্যাকটেরিয়া কিন্তু ল্যাক্টোব্যাসিলাস, ঠিক আছে? তাহলে আমরা এই দুধ রিলেটেড অনেক কিছু জেনে ফেললাম। চলো নেক্সট আসি। এবার আমরা পরের ক্রিয়াতে আসবো। দিয়ে অনুযায়ী গঠিত হয় এই শর্করা জ্বালা, ঠিক আছে? যেমন গ্লুকোজটা কি আমাদের খাবার জীবনের ফলে তৈরি হয়, ঠিক আছে? তো যাই হোক, এবার আসি আমরা ল্যাকটোজ। ল্যাকটোজ একটু আগে বললাম যে ল্যাকটোজ শর্করা কি দুধে থাকে, এটা ল্যাক্টোব্যাসিলাস যখন ব্যাকটেরিয়া তো দই করলো, তখন সেখানে কিন্তু ল্যাকটোজ শর্করা থাকে, ঠিক আছে? সুক্রোজ আখে থাকে, আখের রসে, এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, যে আখের রসে বা আখের রসে কোন শর্করা পাওয়া যায়, সেটা কিন্তু সুক্রোজ, ঠিক আছে? নেক্সট আসি।
বহু শর্করা বা পলিস্যাকারাইড, কি বলছে, যে শ্বেত সার বা স্টার্চ। যে দেখো, এই আমাদের যত রকম খাবার বললাম, ভাতকে কিন্তু, বা চালকে কিন্তু, বা রুটিকে কিন্তু শ্বেত সার বলা হয়, ঠিক আছে? ক্লিয়ার হলো? এক কথায় আমাদের পচা যে ভাতটা, এটাকে মেনলি স্টার্চ বলা হয় বা শ্বেত সার বলা হয়, ঠিক আছে? পচা যে ভাতটা, যাই হোক, মনে রাখবা চাল এটা কিন্তু একটা শ্বেত সার বা স্টার্চ, ঠিক আছে? তারপর দেখো গ্লাইকোজেন, এই গ্লাইকোজেন শর্করাটা কোথায় থাকে? আমাদের যকৃতে থাকে। আমরা জানি গ্লুকোজ, এই যকৃৎ কি করে, আমরা যে গ্লুকোজ জাতীয় খাবারগুলো খাচ্ছি, সেই খাবারগুলোকে গ্লাইকোজেন রূপে সঞ্চিত রাখে, ঠিক আছে? কে বললাম? যকৃৎ। তাহলে যদি বলে আমাদের মানবদেহের কোন অঙ্গটা আমাদের গ্লুকোজকে সংরক্ষিত করে রাখে, সেটা কিন্তু আমাদের যকৃৎ। কি রূপে? গ্লাইকোজেন রূপে, ঠিক আছে? তাহলে এই গ্লাইকোজেন কিন্তু একটা বহু শর্করার এক্সাম্পল, যেটা যকৃতে থাকে। নেক্সট, তাহলে যদি বলে আমাদের, এবার বলো দেখি, আমাদের মানবদেহের সব থেকে বড় অঙ্গ কোনটা? হ্যাঁ বলো। চামড়া। হ্যাঁ, সব থেকে বড় অঙ্গ চামড়া। যদি বলে মানবদেহের সব থেকে বড় গ্রন্থি কোনটা? এটা লিভার। এটা যকৃৎ, ঠিক আছে? নেক্সট, এবার দেখো সেলুলোজ কোথা থাকে? শাকসবজি থাকে, ফল টল, এগুলা কিন্তু সেলুলোজ কিন্তু থাকে। সেলুলোজ কিন্তু আপেলেও থাকে, হ্যাঁ। পাকা ফল আমি বললাম একটু আগে ফ্রুক্টোজ, কিন্তু আপেলে ফ্রুক্টোজের পাশাপাশি সেলুলোজও থাকে, ঠিক আছে? নেক্সট, এবার আমরা যেখানে যাবো সেটা হচ্ছে প্রোটিন। বলছে দেখো, অসংখ্য অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে আমাদের প্রোটিন গঠন করে। অ্যামাইনো অ্যাসিড যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের প্রোটিন গঠন হতো না, এমনকি আমাদের দেহ গঠন হতো না, মানব জাতীয় গঠিত হতো না, ঠিক আছে? মানুষ একটা প্রাণীও আসতো না পৃথিবীতে। আমরা যদি সেই ইয়াতে ফিরে যাই, ওপারিনের তত্ত্ব, সে মনে আছে হট ডাইলিউট স্যুপ, সেখানে কিন্তু অ্যামাইনো অ্যাসিড একটা মেন ভূমিকা পালন করেছিল দেহ গঠনে। তাহলে এই এক কথায় আমি বলতে চাইছি, এই অ্যামাইনো অ্যাসিড যদি না থাকতো তাহলে কিন্তু প্রোটিন থাকতো না, আর প্রোটিন না থাকলে কিন্তু আমাদের দেহ গঠন হতো না, ঠিক আছে? যাই হোক, তাহলে ওই অসংখ্য অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে আমাদের প্রোটিন গঠন করে। তাই প্রোটিনের ক্ষুদ্রতম একককে বলা হয় হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, যে প্রোটিনের ক্ষুদ্রতম একক কি, এটা কিন্তু অ্যামাইনো অ্যাসিড। দেখো প্রোটিনের তাপন মূল্য কত? 4.1 KCl, মানে 4.1 কিলো ক্যালোরি, ঠিক আছে? নেক্সট, একজন প্রাপ্তবয়স্ক মানুষ দৈনিক কত গ্রাম প্রোটিন খায়? মানে 150 গ্রাম প্রতিদিন। মানুষের সুস্থ থাকতে গেলে 150 গ্রাম প্রোটিন খাওয়া। এই এর মধ্যে মেন অ্যাসিড আছে যেগুলোকে বলা হয় অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড। তো কয়েকটি অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের নাম বলো দেখি, কে পারবে? এটা লিনোলেনিক অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড। লিনোলেইক অ্যাসিড। তাহলে কি বললাম? অ্যামাইনো অ্যাসিড টোটাল 20টা আছে, তার মধ্যে 9খানা কিন্তু আমাদের দেহ গঠনের জন্য অপরিহার্য। বললাম লিনোলেইক অ্যাসিড। নেক্সট আছে, প্রোটিনের অভাবে আমাদের শিশুদের ম্যারাসমাস রোগ ও কোয়াশিয়রকর রোগটা হয়। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা কিন্তু পরীক্ষাতে আসে, যে প্রোটিনের অভাবে কি রোগ হয়। পরের যে প্রশ্নটা হলো, দেখো, নেওয়া বেশি মাত্রায় খেলেও সমস্যা আছে। একটা মিনিমাম আমাদের রেঞ্জের মধ্যে খেতে হবে। তো বললো 150 গ্রাম, সেখানে তুমি 200 গ্রাম খেতে পারো। তো বেশি পরিমাণে খেলে কিন্তু অসুবিধা, রেগুলার, ঠিক আছে? তাহলে কি হতে পারে? যে কিডনিতে পাথর এবং কি বাত, আমরা যে বাত রোগটা বলি, হাঁটুতে যে রোগটা হয়, উঠতে সমস্যা, সেটা কিন্তু এই প্রোটিনের বেশি মাত্রার উপরে হয়, ঠিক আছে? তো প্রোটিন সব থেকে বেশি করে থাকে মাছে, প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। যদি বলে উদ্ভিজ্জ, আমরা দেখলাম যে প্রোটিনের উৎস কোথায়? মাছ, মাংস, ডিম। কিন্তু এমন একটা উদ্ভিজ্জ উপাদান আছে, কিছু উপাদান আছে যার মধ্যে প্রোটিন পাওয়া যায়, যেমন ডাল আর হচ্ছে সয়াবিন। সয়াবিন উৎপাদনে প্রথম কোন রাজ্য?
এমপি, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ সয়াবিন উৎপাদনে প্রথম। এই মাছ আচ্ছা সয়াবিন চাষের কি গাছ হয়? সয়াবিন গাছ বলতে দেখো, সয়াবিন একটা ফল, ঠিক আছে, সেই ফলটাকে মনে হয় ওটাকে গুঁড়ো করে আমরা যে মডার্ন যে সয়াবিন গুলো খাই সেটাকে তৈরি করে, গুঁড়ো করে জল দিয়ে নাড়ু নাড়ু করে, ঠিক আছে। আচ্ছা দেখো প্রোটিন এর শ্রেণী বিভাগ, চলো দেখো প্রথম বলছে সরল প্রোটিন। এখানে দেখো শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত যে সবগুলো হয় তাকে সরল প্রোটিন বলে। যে প্রোটিনটা শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত হয় তাকে সরল প্রোটিন বলে। যেমন ডিমের অ্যালবুমিন। আমরা যে ডিমের সাদা ডিমের আমরা ডিম খাই, ডিমের যে আমরা সাদা অংশটা দেখি, সাদা অংশটাকে বলা হয় অ্যালবুমিন। কুসুমটা কিন্তু অ্যালবুমিন না, ঠিক আছে। তাহলে এই ডিমের সাদা অংশটা হচ্ছে একটা অ্যালবুমিন প্রোটিন, যেটা কিন্তু একটা সরল প্রোটিন, ঠিক আছে। নেক্সট, যুগ্ম প্রোটিন। কি বলছে? যুগ্ম প্রোটিনে কি থাকছে? অ্যামাইনো অ্যাসিড থাকছে এবং জৈব অজৈব অংশ থাকে, ঠিক আছে। যেমন কি বলছে? লাইপোপ্রোটিন আর হিমোসায়ানিন। লাইপোপ্রোটিনটা মানবদেহে থাকে, আর এই হিমোসায়ানিনটা দেখো, হিমোসায়ানিনটা কিন্তু একটা রঞ্জক পদার্থ বা প্রোটিনও বলতে পারো ওটাকে। তো এই হিমোসায়ানিনটা কার দেহে থাকে? চিংড়ির দেহে থাকে। আমরা যে চিংড়ির যে রক্ত, চিংড়ির ব্লাড কিন্তু সবুজ হয়। আমাদের রক্ত কি? আমাদের রক্ত লাল। তো আমাদের রক্ত লাল হয়, লাল হয় কিসের জন্য বলো? রক্ত লাল হয় কিসের জন্য? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন থাকার জন্য। হ্যাঁ, হিমোগ্লোবিন থাকার জন্য। তো এদের দেহে কিন্তু, এই চিংড়িদের দেহে যে হিমোসায়ানিন নামে একটা রঞ্জক পদার্থ থাকে, আমাদের যেমন হিমোগ্লোবিন থাকে ওদের কি হিমোসায়ানিন থাকে, যার জন্য কিন্তু ওদের রক্তের রংটা কিন্তু সবুজ, ঠিক আছে। নেক্সট, এবার দেখো লব্ধ প্রোটিন। সে নানা ভৌত এবং রাসায়নিক প্রক্রিয়ায় উৎপন্ন প্রোটিন, এগুলা কিন্তু উৎপন্ন হয় বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া করে। যেমন এখানে দেখলাম ডাইরেক্ট অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত হয়ে আছে, কিন্তু এখানে বিভিন্ন ভৌত এবং রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে এই প্রোটিনটা উৎপন্ন হয়, তাই একে লব্ধ প্রোটিন বলে, ঠিক আছে। লব্ধ মানে কি? উৎপন্ন হওয়া, ভাবো। তাহলে কি এটা হবে একটা পেপটোন। পেপটোনটা একটা প্রোটিন, এটা আমাদের খাদ্যটা ভিতরে যাবে পাকস্থলী থেকে, পাকস্থলী থেকে নানা রকম বিক্রিয়ার ফলে এটা কিন্তু পেপটোন যে প্রোটিনটা সেটা কিন্তু তৈরি হয়। নেক্সট আসি, মানুষের চুলে আর নখে কোন প্রোটিন থাকে? সেটা কিন্তু এই কেরাটিন প্রোটিন, ঠিক আছে। কেরাটিন প্রোটিন কিন্তু আমাদের চুল, কেরাটিন দিয়ে কিন্তু আমাদের চুল গঠিত হয়, কেরাটিন প্রোটিন দিয়ে, ঠিক আছে। তো বলে না যে প্রোটিন, যদি যদি আমাদের চুল উঠে যায় তখন বলে ডাক্তারে বলে প্রোটিন খেতে বেশি পরিমাণে, প্রোটিন আর ভিটামিন ই। ভিটামিন ই খেতে কেন বলে? কেননা ভিটামিন ই কে বলা হয় বিউটি ভিটামিন, তার কারণ এই ভিটামিনটা চুল সৌন্দর্য রক্ষা করতে সক্ষম বা আমাদের রক্ষা করে, ঠিক আছে। তো এই ভিটামিন, তাই এই ভিটামিন এটাকে আমাদের চুল ওঠা ভিটামিন ট্যাবলেট আমাদের খেতে বলে দেখ ভাই, এই কারণে, ঠিক আছে। আর একটা বললাম কি, যে প্রোটিন আমাদের কিন্তু, এই প্রোটিনটা বললাম আমাদের যে মানুষের চুল আর যে নখ, এই নখের কিন্তু প্রোটিনটা কিন্তু নাম কি? কেরাটিন, ঠিক আছে। চলো নেক্সট আসি এবার ফ্যাট। দেখো এটা একটা ফ্যাট, তাহলে আমরা দেখলাম প্রথমে দেখলাম শর্করা, তারপর দেখলাম প্রোটিন, তারপর দেখলাম, এবার দেখবো আমরা ফ্যাট। ফ্যাট সম্পর্কে কি বলছে? এটি ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল দ্বারা গঠিত। যেমন আমরা দেখলাম প্রোটিন অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত হয়, শর্করা দেখলাম কার্বন, হাইড্রোজেন আর হচ্ছে অক্সিজেন দ্বারা গঠিত হয়। তো এই ফ্যাটটা কি দ্বারা গঠিত হয়? ফ্যাটি অ্যাসিড আর হচ্ছে গ্লিসারল দ্বারা, ঠিক আছে। এগুলা জীবন বিজ্ঞানের টার্ম, এর দরকার না ভিতরে ঢুকা, জাস্ট মনে রাখা ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল দ্বারা। নেক্সট, এই তাপন মূল্য কত? 9.3 kcal। তো যদি বলে আমাদের যে যতগুলা আহ, দেহ পরিপোষক খাদ্য আছে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এর মধ্যে সব থেকে বেশি তাপন মূল্য কার আছে? সেটা কিন্তু ফ্যাটের, 9.3 kcal। মানে 1 গ্রাম ফ্যাট দহনে 1 অণু, সেখানে কিন্তু 9.0 kcal কিলো ক্যালোরি কিন্তু তাপ উৎপন্ন হয়, ঠিক আছে। চাহিদা কি? আমাদের দৈনন্দিন দিনে প্রতিদিনে অন্ততপক্ষে 50 গ্রাম এই ফ্যাট জাতীয় খাবার খাওয়া উচিত। তাহলে ফ্যাট কোথায় থাকে?
বিভিন্ন বাদাম বলো, এমনি ডিম ডিম বা মাংসতে থাকে কম পরিমাণে, তবে বাদামে কিন্তু বেশি পরিমাণে থাকে, ঠিক আছে। এছাড়াও তোমার হচ্ছে মাখন, ডিম, মাখন, এইসব এইসব জিনিসে কিন্তু ফ্যাটটা প্রচুর পরিমাণে থাকে। তো সব থেকে বেশি থেকে বললাম কোথায়? বাদাম জাতীয় খাবারে। দেখো, আহ, দেহের কয়েকটি অপরিহার্য ফ্যাটি অ্যাসিড, আমি বললাম যে প্রোটিন, এই ফ্যাটটা এটা কি দ্বারা গঠিত হয়? ফ্যাটি অ্যাসিড দ্বারা গঠিত হয়। তাহলে কতগুলো অপরিহার্য ফ্যাটি অ্যাসিডের নাম বলো? লিনোলেইক অ্যাসিড, লিনোলেনিক অ্যাসিড, এগুলো তো ফ্যাটি অ্যাসিড গো। হ্যাঁ স্যার, আসে না? প্রোটিন তো ফ্যাটি অ্যাসিড একদম। হ্যাঁ, আমি আমি তো একটু আগে ওগুলো লাইসিন হবে সম্ভবত, লাইসিন এরকম একটা নাম হ্যাঁ, আছে দেখবা, লাইসিন। লাইসিন। ওই স্যার আমি মনে করতে আমিও পারছি না কি বলেছে। অপরিহার্য অপরিহার্য অ্যামাইনো অ্যাসিডের মধ্যে একটা লাইসিন আছে, আমার এটা ভালো মনে আছে। তো তুমি যখন লিনো লিখবে লাইসিন তাহলে আর তাই বললাম। লিউসিন একটা ছিল বেশ একদম, আর এটা ফ্যাটি হ্যাঁ, অ্যাসিড। আমার মানে বলার পরে মানে মনে মনে হচ্ছিল, হ্যাঁ, আমি ভাবলাম মানে তুমি ভুল বলেছো বুঝেছি। কনফিডেন্স সহকারে, ঠিক আছে। তো আমি ভুলে গেছি। তাহলে এই লিনোলেইক আর লিনোলেরিক এটা কিন্তু ফ্যাটি অ্যাসিড, এটা কিন্তু অ্যামাইনো অ্যাসিড না। অ্যামাইনো অ্যাসিড একটা লাইসিন বললাম, ঠিক আছে। আরো আছে, অনেক আগে পড়া ছিল, ভুলে গেছি আমি। চলো নেক্সট আসি এবার। আর আজকে অনেকে ফোন করি, স্যার ঝাড়খণ্ড টেটের কি করবো বলে ফর্ম ফিল আপ করছি সব। তোর জন্য আজকে আমার এই নোটসটা একটু দেখাও হয়নি, যে এক্সট্রা গুলো দেখবো একটু, এক্সট্রা যে নোটস গুলো আছে। যাই হোক, চলো করি। দেখো, রক্তে কোলেস্টেরলের মাত্রা, এই কোলেস্টেরল কিন্তু একটা ফ্যাট। কোলেস্টেরল কি বললাম? এটা কিন্তু একটা ফ্যাটের এক্সাম্পল। তাহলে এই ফ্যাটের মাত্রা, স্বাভাবিক মাত্রা কত? 150 থেকে 250 মিলিগ্রাম 100 মিলিমিটার ব্লাডে। 100 মিলিমিটার ব্লাডে এই এত মিলিগ্রাম কোলেস্টেরল থাকতে পারে, ঠিক আছে। এর থেকে বেশি হলে কিন্তু সে হার্ট অ্যাটাক বা এইসব রোগগুলো হয়। হলো, নেক্সট আসি। উদ্ভিজ্জ ফ্যাটের এক্সাম্পল কি হবে? বললাম তেল, বাদাম। আর প্রাণীজ ফ্যাট, আমাদের চর্বি এত যে খাবারগুলো খাই আমরা, যেমন মাটনের দেখো চর্বি হয়, চর্বিগুলো কিন্তু প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, ঠিক আছে। মাখনে ফ্যাট থাকে। চলো নেক্সট এবার দেখি। ফ্যাট, ফ্যাটকে আমাদের তিন ভাগে ভাগ করা যায়: একটা সরল প্রোটিন, একটা যৌগিক ফ্যাট, একটা লব্ধ ফ্যাট। দেখো সরল প্রোটিনে কি কি বলছে, যে সরল প্রোটিন কি দ্বারা গঠিত হয়? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল দ্বারা গঠিত হয়, যেমন ঘি, মাখন, সর্ষে তেল। আমাদের তেলগুলো খাই, বলে না ডাক্তার কি বলে, যে তেল কম খাও তাহলে কোলেস্ট্রলের মাত্রাটা কমবে, বলে তো তেল জাতীয় খাবার করতে মানা করে। তো এটা কি, এই তেলে আমাদের fat থাকে, এটা কিন্তু যৌগিক এক্সাম্পল। আমাদের প্রচুর পরিমাণে কিন্তু এই ফ্যাট। নেক্সট, যৌগিক ফ্যাট কাকে বলার দরকার না, মনে রাখবা ফসফোলিপিড আর স্টেরয়েড দ্বারা গঠিত। তাহলে এই এক্সাম্পল কি হবে? কোলেস্টেরল আর স্ট্রোজেন। এই স্ট্রোজেন কিন্তু একটা হরমোন। হ্যাঁ, স্ট্রোজেন কি বললাম? এটা কিন্তু একটা হরমোন। এই হরমোনটা কিন্তু স্টেরয়েড দ্বারা গঠিত হয়। হ্যাঁ, চলো নেক্সট। প্রোটিন নামটা কে দিয়েছে? দেখো, প্রোটিন নামটা জ্যাকব বার্জেলিয়াস, ঠিক আছে। প্রোটিন নামকরণ করছে। দেহ পরিপোষক খাদ্য, একটু আগে বললাম। দেহ সংরক্ষক খাদ্য, একটু আগে বলে দিয়েছি। এবার চলো নেক্সট আসি। ভিটামিন, ভিটামিন নামকরণ কে করে? কাশ্মীর ফাং, সবাই জানো এটা। তাহলে আমরা এতক্ষণ দেহ পরিপোষক খাদ্য দেখলাম, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের যেটা পড়া সেটা হলো দেহ সংরক্ষক খাদ্য, মানে যেসব উপাদানগুলো আমাদের দেহকে সংরক্ষণ করে। কেউ সংরক্ষণ করে ভিটামিন, খনিজ পদার্থ, মিনারেল, ভিটামিন, মিনারেল, জল, এগুলো আমাদের দেহকে সংরক্ষণ করে, ঠিক আছে। তাহলে এবার দেখি আমরা ভিটামিন কি বলছে। ভিটামিন নামকরণ কে করছে? কাশ্মীর ফাঙ্ক, ঠিক আছে। দেহে স্বাভাবিক পুষ্টিতে বৃদ্ধিতে সহায়ক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এই ভিটামিন। ভিটামিন কাকে বলে দেখলাম। ভিটামিনের কাজ কি বললো? দেহে পুষ্টি বৃদ্ধিতে সাহায্য করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। আর এবার দেখবো আমরা প্রোভিটামিন, যেগুলা ভিটামিন নয় কিন্তু খাদ্য গ্রহণের পর কোনো না কোনো ভিটামিনে পরিবর্তিত হয়। মানে ওটার প্রাথমিক অবস্থায় ভিটামিন না, কিন্তু ওটা পরে বিভিন্ন বিক্রিয়ার পরে কিন্তু সেটা কিন্তু ভিটামিনে পরিণত হয়। যেমন ক্যারোটিন ভিটামিন, ক্যারোটিন ভিটামিন এ এর প্রোভিটামিন। তাহলে ক্যারোটিন কোথায় পাওয়া যায়? ক্লাসে বলেছি অনেকদিন, স্যার গাজরে হবে। গাজরে। গাজর, তাহলে এই গাজরে আমরা যে
আমরা আমাদের দেখুন যখন আমাদের ভিটামিন এ এর অভাব হয় তখন ডাক্তারে বলে যে প্রচুর পরিমাণে পালং শাক খাবার, প্রচুর পরিমাণে গাজর খাওয়া। কারণ এই গাজরে আমাদের যে লাল কালারটা, লাল কালারটা কিন্তু ক্যারোটিন পদার্থের জন্য দায়ী। লাল কেন বলছি, যে আমাদের যে গেরুয়া কালারটা, বিজেপি কালারটা, ঠিক আছে, হ্যাঁ, এই বিজেপি কালারটা সেটা কিন্তু ক্যারোটিন পদার্থের জন্য দায়ী। কি বললাম? ক্যারোটিনের জন্য দায়ী। তাহলে এই ক্যারোটিনটা কিন্তু প্রাথমিক অবস্থায় কোনো ভিটামিন না। যখন আমরা এটা খাই, খাওয়ার পরে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে এটা কিন্তু ভিটামিন এ তে পরিণত হয়। যখন আমরা খাচ্ছি সেটা কিন্তু এই রূপে কিন্তু আমাদের আমাদের ভিটামিন এ রূপে কিন্তু আমরা ডাইরেক্ট ভিটামিন এ পাচ্ছি না। হলো। তারপরে আর্গেস্টেরল, এটা ডি এর প্রোভিটামিন। তাহলে ভিটামিন এ এর প্রোভিটামিন কোনটা? ক্যারোটিন। ক্যারোটিন কোথায় পাওয়া যায় বললাম? গাজরে পাওয়া যায়। হলো। তারপর দেখো অ্যান্টি ভিটামিন, এটা কি জিনিস? ভিটামিনের কার্যকারিতা বিনষ্ট করে। মানে অ্যান্টি মানে কি? বিপরীত। তাহলে যে সকল উপাদানগুলো ভিটামিনের কার্যকারিতা নষ্ট করবে, ভিটামিনকে কাজ করতে দেবে না, তাকে বলা হয় প্রোভিটামিন। ঠিক আছে? যেমন গ্যালাক্টোফ্লোবিন ভিটামিন বি এর অ্যান্টিভিটামিন, এটা কিন্তু ইম্পর্টেন্ট লিখে যাবো। ঠিক আছে? প্রোভিটামিন, অ্যান্টিভিটামিন, এগুলা কিন্তু কি, এগুলা কিন্তু অনেক বই পাবা না। এই নোটসটা অবশ্যই ভালো করে পড়বা। তারপর দেখো, এবার চলো আমরা ভিটামিন দেখলাম। ভিটামিন অনেক প্রকারের আছে, এ এ ডি ই কে বি সি পি, এগুলা কিন্তু ভিটামিনের কিছু বললা কেউ? তো ভিটামিন এইগুলো হচ্ছে ভিটামিনের ভাগ। তো ওই স্যার ভিটামিন বলছি গুলো ওই ডেটের এক্সটেনশন করেছে ডেটটা, দেখলাম এখন। করলো করলো হ্যাঁ স্যার, 2nd জুন অবধি দেখলাম। ভালো করেছে, ভালো করেছে। অনেকে করতে পারেনি ফর্ম ফিল আপ সমস্যার জন্য। কাল করে নেবো, দেখি তাহলে। হ্যাঁ, তাহলে দেখো জলে দাব্য আর তেলে দাব্য। ভিটামিনকে প্রথমে দুই ভাগে ভাগ করা যায়, একটা জলে দাব্য ভিটামিন, একটা তেলে দাব্য ভিটামিন। জলে দাব্য, দ্রাব্য মানে কি? যে জলে গুলে যায়, যে ভিটামিন গুলো জলে মিশে যায়। যেমন আমরা যদি জলে তেলকে ডুবাই, তেল কি মিশে? মিশে না, উপরে ভাসে। তাহলে যেসব ভিটামিন গুলো জলে মানে মিক্সার হয়ে যায়, মিশে যায়, তাকে বলা হয় জলে দ্রাব্য ভিটামিন। তাহলে কোনগুলো জলে দ্রাব্য ভিটামিন? বি সি পি, এটা হচ্ছে জলে দ্রাব্য ভিটামিন। ঠিক আছে? আর তেলে দ্রাব্য ভিটামিন মানে কি? যারা তেলে মিশে যায়, যেমন এ ডি ই কে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষাতে খুব আসে, যে জলে দ্রাব্য তেলে দ্রাব্য। এটা কিন্তু ভালো করে মনে রাখবা। ঠিক আছে? এ ডি ই কে, আর এটা হচ্ছে বিসিপি। নেক্সট আসি, এবার আমরা প্রত্যেকটা ভিটামিন সম্পর্কে জানবো যেগুলো আমাদের পরীক্ষাতে আসে। কি কি আসে সেটা দেখবো আমরা আর জানবো। দেখো ভিটামিন এ, ভিটামিন এ এর রাসায়নিক নাম, এই রাসায়নিক নামগুলো পরীক্ষাতে আসে। এ এর রাসায়নিক নাম কি, বি এর রাসায়নিক নাম কি, সি এর রাসায়নিক নাম কি, এগুলো কিন্তু আসে। তাহলে এ এর রাসায়নিক নাম কি? রেটিনল। ইম্পর্টেন্ট। এই এর উৎস কি বললাম? গাজর, পালং শাক, শাকসবজি ভিটামিন এ এর উৎস। এর অভাবে আমাদের কি রোগ হয়? এই এর অভাবে কিন্তু আমাদের রাতকানা, এই রাতকানাকে ইংরেজিতে বলে নিকটালোপিয়া। এটা ইংরেজিতে বলে রাতকানা রোগটাকে। ঠিক আছে? মানে ইংরেজিতে ঠিক না, মানে বিয়ার ভাষায়, মানে মেডিসিনের ভাষায়। ঠিক আছে? চিকিৎসা বিজ্ঞানের ভাষায়। তারপরে দেখো জেরপ্থ্যালামিয়া, এই রোগটা কিন্তু এই ভিটামিন এর অভাবে হয়। নেক্সট, এরপরে ভিটামিন ডি, রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। দেখো ক্যালসিফেরল, এটা অনেকে, আমি একটা মনে রাখার একটা টেকনিক বলছি। এই ভিটামিন ডি কিন্তু আমাদের শরীরে হাড় হাড়কে দৃঢ় করতে সাহায্য করে। হাড় কি দিয়ে তৈরি হয়? ক্যালসিয়াম দিয়ে তৈরি হয়, ক্যালসিয়াম সালফেট দিয়ে তৈরি হয়, তাই তো? তাহলে হাড়, ভিটামিন ডি কি করলো? আমাদের হাড়কে সতেজ রাখতে সাহায্য করছে, হাড়কে ঠিক রাখতে, মজবুত রাখতে সাহায্য করছে, হাড়ের গঠনে সাহায্য করছে। তাহলে হাড় কি দিয়ে গঠিত হয়? ক্যালসিয়াম দিয়ে গঠিত হয়। তাহলে সেদিক থেকে মনে রাখবো ক্যালসিফেরল। তাহলে ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি বললাম? ক্যালসিফেরল। উৎস কড মাছের তেল, এমনকি দুধ। এটা কিন্তু অনেকে যকৃত, আমাদের যে পশু খাই, যেমন মাটন বা বলো, যাই বলো, সেখানে কিন্তু যকৃত কিন্তু তোমার হচ্ছে ভিটামিন ডি পাওয়া যায়। এছাড়াও শাকসবজি যা আছে, দেখো এগুলা কিন্তু, এই যে কড মাছের তেল আর দুধ, এই দুধ কিন্তু সব দুধে কিন্তু সব ভিটামিনই থাকে।
কি বললাম, দুধে সব ভিটামিনই থাকে, এ বলো বি বলো, শুধুমাত্র সিটা বাদে, মানে সিটা দুধটা যদি জাল দেওয়ার ফলে, জাল দেওয়ার পরে কিন্তু সি থাকে না তাই, কিন্তু যখন সেটা মানে গায়ে থেকে দোয়ানো হয় তখন কিন্তু ওতে সি থাকে। দুধ এমন একটা তবে উপাদান মাতৃদুগ্ধে সমস্ত ভিটামিন থাকে। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই দুধটাকে এখানে রাখা হয়েছে, সব জায়গাতে তোমরা দুধটাকে অ্যাড করতে পারো, দুধ শাকসবজি সব জায়গাতে অ্যাড করতে পারো, ঠিক আছে, দুধ ডিম সব জায়গাতে অ্যাড করতে পারো। নেক্সট, এর হবে কি হয়, রিকেট রোগ হয়, অস্টিওম্যালেশিয়া রোগ, এটা হাড়ের রোগ, হাড় ক্ষয়ে যায়, বলে না অনেকের হাড় ক্ষয়ে যায়, তাহলে এই রোগটা কিন্তু ভিটামিন ডি এর অভাবে হয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, রিকেট অস্টিওম্যালেশিয়া, এই ভিটামিন একমাত্র ভিটামিন, সেই ভিটামিন যদি বলে যতগুলো ভিটামিন আছে তার মধ্যে কোন ভিটামিনটা আমাদের রোদে সংশ্লেষিত হয়, এই ভিটামিন ডিটা কিন্তু আমাদের রোদে সংশ্লেষিত হয়, মানে রোদে আমাদের অ্যাবজর্ব হয় আমাদের দেহে, হ্যাঁ, রোদ থেকে ভিটামিন ডি। তাহলে সব ভিটামিন ই, রাসায়নিক নাম কি, টোকোফেরল হলো। এই উৎস কি, বাদাম শাকসবজি। দেখো এই ভিটামিন ইটা কতটা প্রোটিনের সঙ্গে যুক্ত না ফ্যাটের সঙ্গে যুক্ত না, আমি একটু আগে বললাম যে বাদাম খেতে বলে ডাক্তার, দেখবা যাদের যাদের চুল উঠে তারা বেশি পরিমাণে বাদাম খেতে বলে, হলো, এমনকি যারা একটা সুন্দর কাজু বাদাম কিংবা তোমার হচ্ছে কাঠবাদাম খেতে বলে, বা একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য দেখবা অনেকে এটা খায়। যাই হোক, আমার কথা হলো যে এই ভিটামিন ইটা আমাদের সৌন্দর্য বৃদ্ধি করে, কি বললাম, সৌন্দর্য বৃদ্ধি করে, তাই ভিটামিন ইটাকে বলা হয় তোমার বিউটি ভিটামিন। এখানে আছে দেখো, এই যে বিউটি ভিটামিন, হলো। তো এই ভিটামিনটা ইটা কিন্তু বাদাম জাতীয় খাবারে বেশি পরিমাণে থাকে, এটা কিন্তু মাথায় রাখবা, যত রকম বাদাম আছে, আর এর ফলে কিন্তু চুল ওঠা বন্ধ হয়। ভিটামিন এ, ভিটামিন ই যার শরীরে বেশি থাকে তার চুল ওঠা বন্ধ হয়ে যায়, আর চুল উঠে না। নেক্সট, এবার দেখো এই ভিটামিন ই এর অভাবে একটা রোগ হয়, এটা এখানে নাই, লিখে বন্ধ্যাত্ব রোগ হয়। কি বললাম, বন্ধ্যাত্ব লিখিল, আছে তো স্যার, আছে। ওই গো, ও ওই আচ্ছা তো আচ্ছা আচ্ছা আচ্ছা, ভিটামিন। আর বন্ধ্যাত্ব রোগ হয়, হ্যাঁ এটা লিখে যাবা। তাহলে দেখো ভিটামিন কে, যাতে ফাইলোকুইনিন থাকে ন্যাপথোকুইনিন দুটোই ঠিক, ভিটামিন কে রাসায়নিক নাম। তো এটা কি, এর উৎস কি, দুধ ডিম, আমি বললাম দুধ ডিম তোমরা সব জায়গাতে অ্যাড করতে পারো, কিন্তু কিছু কিছু স্পেশাল জিনিস আছে, যেমন তোমাকে বললাম একটু আগে বাদাম কোন ভিটামিন বেশি থাকে, এটা কিন্তু ভিটামিন ই, মেনলি ভিটামিন ই। তারপরে ওই যে মাছের, কড মাছের যকৃতে কোন ভিটামিন থাকে, তেলে কোন ভিটামিন থাকে, এরকম কিন্তু প্রশ্ন আছে। তো মেন গুলা আমি লিখে দিয়েছি, কিন্তু যেগুলা বাদ বাকি সেগুলা কিন্তু সব জায়গাতে থাকে, দুধ ডিম, এই দুধ ডিম বা শাকসবজিতে কিন্তু সব ভিটামিন মোটামুটি পরিমাণ থাকে। দেখো ভিটামিন কে বললাম, এটি আমাদের, এর অভাবে আমাদের রক্ততঞ্চন বাধাপ্রাপ্ত হয়। রক্ততঞ্চন বাধাপ্রাপ্ত হয় মানে কি, আগে রক্ততঞ্চনটা বুঝতে হবে। আমাদের শরীরে, আমাদের শরীর যখন কেটে যায়, যখন আমাদের আমাদের কোনো একটা অঙ্গ কেটে গেল, ধরো আমাদের তো অল টাইম রক্ত পড়ে না, একটা সময় 1 মিনিট 2 মিনিট 3 মিনিট পর রক্ত পড়া বন্ধ হয়ে যায়, মানে উপরে একটা হালকা আস্তরণ তৈরি হয়, দিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। তো এই যে রক্ত পড়াটাকে বন্ধ হয়ে গেল, উপরে একটা হালকা আস্তরণ তৈরি করলো, একটা দেখবা জেলির মতো একটা আস্তরণ তৈরি হয়, ঠিক আছে, এইটা হলো রক্ততঞ্চন, মানে রক্তকে জমাট বাঁধছে, মানে সরি রক্ততঞ্চন মানে রক্তকে বের হতে দেয় না, ঠিক আছে, রক্তকে বের হতে দেয় না আমাদের দেহ থেকে, এটাই বলছে। তাই রক্ততঞ্চনে বাধা দেয় কে, এই ভিটামিন কে। যদি ভিটামিন কে অভাব থাকে তাহলে আমাদের শরীর থেকে বেশি পরিমাণে রক্ত বের হবে। তারপর আসলে নেক্সট ভিটামিন বি 1, এই ভিটামিন বি 1 এর রাসায়নিক নাম কি, থিয়ামিন বা থায়ামিন। এটা চাল ধোয়া জলে বেশি পরিমাণে থাকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমরা যে চালটা ধুই, ধোয়ার পর একটা সাদা জল পাওয়া যায় না,
এই জলটা কিন্তু খারাপ না, এই জলটা কিন্তু তোমরা খেতে পারো, এখানে প্রচুর পরিমাণে ভিটামিন B1 থাকে। আর এর অভাবে একটা রোগ হয়, বেরি রোগ হয়। নেক্সট, ভিটামিন B2 রাসায়নিক নাম কি? রাইবোফ্লোভিন। এগুলা আমাদের অতটা ইম্পর্টেন্ট না, এই B1টা জাস্ট পড়বা, আর এই B2, 3 এগুলো সব রাসায়নিক নামগুলো পড়বা। এই B3-র অভাবে কিন্তু আমাদের মুখে ঘা হয়, এটা পড়বা। জাস্ট এগুলো রাসায়নিক নাম পড়তে হবে, আর কিছু পড়তে হবে না। B5-এর হবে, যেগুলো দিয়ে আছে নোটস, এগুলো বাইরে কিছু পড়বা না। হ্যালো, তারপর দেখো B12 এটা হলো আমাদের রাসায়নিক নাম হচ্ছে সায়ানোকোবালিন, যার অভাবে আমাদের অ্যানিমিয়া বা রক্তাল্পতা রোগটা হয়। তাহলে এখানে একটু জিনিস একটা বলার আছে, যদি বলে আমাদের কিসের অভাবে রক্তাল্পতার রোগ হয়, রক্তাল্পতার রোগটা দুটো কারণে হতে পারে। একটা হলো আমাদের দেহে লোহার অভাবে, দেহে লোহার অভাবে হয়, আর আরেকটা কিন্তু ভিটামিন B12-এর অভাবে হয়। ঠিক আছে, তার নাম কি, রাসায়নিক নাম কি বললাম? সায়ানোকোবালিন। ইম্পর্টেন্ট। রক্তাল্পতা হলে এখান থেকে একবার টেটের প্রশ্ন আসছিল যে আমাদের নখগুলো একদম চামচের মতো হয়ে যায়, সাদা সাদা হয় নখগুলো, চোখ ফ্যাকাশে হয়ে যায়, এগুলা কিন্তু রক্তাল্পতার লক্ষণ। নেক্সট, এবার আসি আমরা নেক্সট, দেখো ভিটামিন সি এর রাসায়নিক নাম অ্যাসকর্বিক অ্যাসিড। এটা মনে রাখার একটা টেকনিক বলে দিই। এই ভিটামিন সিটা কোথায় পাওয়া আছে? ভিটামিন সিটার উৎসটা মনে রাখতে হবে জাস্ট। ভিটামিন সি যত রকম টক জাতীয় খাবার আছে, ভিটামিন সি যত রকম টক জাতীয় খাবার আছে তাতে পাওয়া যায়। আপেল, মানে লেবু বলো, তেঁতুল বলো, সব মানে সব এতে টক জাতীয় খাবারে ভিটামিন সি পাওয়া যায়। এছাড়াও আমাদের লঙ্কাতে কিন্তু ভিটামিন সি প্রচুর পরিমাণে থাকে। এবার ব্যাপার হলো যে এই ভিটামিন সি কে আমরা কিভাবে মনে রাখবো। দেখো, তোমাকে আমি কদিন আগে ক্লাসে বলেছিলাম, হয়তো হ্যাঁ বলেছিলাম, যে কমলা লেবুতে কোন অ্যাসিড থাকে? যেমন বলেছিলাম তেঁতুলে অ্যাসকর্বিক থাকে, অ্যাসিড। হ্যাঁ তেঁতুলে, হ্যাঁ তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড, আপেলে থাকে ম্যালিক অ্যাসিড, চায়ে ট্যানিন, তারপরে তোমার লেবুতে, বাতাবি লেবুতে সাইট্রিক অ্যাসিড থাকে, আর বলেছিলাম যে কমলা লেবুতে থাকে অ্যাসকর্বিক অ্যাসিড। তাহলে কমলা লেবু কি টক হয়? তাহলে টক, আমি বললাম টক জাতীয় খাবার মানে কি? ভিটামিন সি। তাহলে কমলা লেবু যদি টক আর এর নাম হচ্ছে অ্যাসকর্বিক, মানে এতে অ্যাসকর্বিক অ্যাসিড থাকে, কমলা লেবুতে, কমলা লেবুতে অ্যাসকর্বিক অ্যাসিড থাকে, তাহলে তারই রাসায়নিক নামটা কি হবে আমার? ভিটামিন সি এর রাসায়নিক নাম, মানে কমলা লেবুতে যে অ্যাসিডটা থাকছে সেটাই হলো ভিটামিন সি এর রাসায়নিক নাম। হলো ভিটামিন, কমলা লেবুতে থাকে আমাদের অ্যাসকর্বিক অ্যাসিড, আর এটাই হলো ভিটামিন সি এর রাসায়নিক নাম। এই তো দেখো, এটা ভালো করে মনে রাখবা, এটা জীবনে ভুলবা না আশা করি। ঠিক আছে, দেখো এই একটা ভিটামিন, এই ভিটামিন হবে আমাদের স্কারভি রোগ হয়। স্কারভি রোগটা কি? ঘা, জিভে ঘা, জিভে ঘা টাইপের যে রোগগুলো হয় এটাকে স্কারভি রোগ বলে। এটা কিন্তু ভিটামিন সি এর অভাবে হয়। ঠিক আছে, আর এই ভিটামিন কিন্তু তাপে নষ্ট হয়। যদি বলে কোন ভিটামিনটা তাপে নষ্ট হয়, সেটা কিন্তু ভিটামিন সি। আমরা যে দুধ জাল দিই, দুধ জাল দেওয়ার সাথে মিললাম, দুধে সব ভিটামিন থাকে, তা জাল দেওয়ার পর কিন্তু সেখানে কিন্তু ভিটামিন সিটা থাকে না, আর এ তাপে নষ্ট হয়ে যায়। ঠিক আছে, নেক্সট। এবার দেখো কয়েকটা উৎসেচকের নাম বলতে হবে আমাদের। উৎসেচক মানে কি? এবার আমরা আসবো উৎসেচক। তাহলে আমরা দেহ পরিপোষক খাদ্য, দেহ সংরক্ষক খাদ্য সবকিছু কমপ্লিট ক্লিয়ার হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের একটা নতুন টপিক, সেটা হচ্ছে উৎসেচক। উৎসেচক মানে কি? উৎসেচক মানে যেটা খাবারকে ভাঙে, খাবারকে ভাঙতে সাহায্য করে। হ্যালো, এছাড়াও কিছু উৎসেচক আছে, যেমন লাইসোজেম নামে একটা উৎসেচক আছে, যেটা চোখে থাকে আমাদের। আমাদের চোখে যখন আমরা, চোখে যে আমাদের জলটা, যখন আমাদের চোখে কিছু পড়ে, দেখো চোখে জল চলে আসে অটোমেটিক, এই জলটা কি? জলটা কিন্তু একটা উৎসেচক। কি বললাম? একটা উৎসেচক নির্গত হয় ওখান থেকে, চোখ থেকে। তখন চোখটা কি করে? ওই যে রসটা, সে কি করে? আমাদের চোখে যে যে পদার্থটাকে পড়লো সেটাকে মেরে ফেলার চেষ্টা করে, কিংবা তোমার হচ্ছে ধ্বংস করার চেষ্টা করে। তাহলে যে দূরে চোখে আমাদের কোন উৎসেচক থাকে, এটাকে বললাম লাইসোজেম। ঠিক আছে,
যাই হোক, তাহলে আমাদের কিছু উৎসেচক আছে যেটা আমাদের বডিতে থাকে, এই যে উৎসেচকগুলো আমাদের খাবার ভাঙতে সাহায্য করে, আমাদের খাবারগুলো খাই, সেই খাবারগুলো তো এরকমই থাকে না, খাবারগুলো একদম সূক্ষ্ম সূক্ষ্ম কণায় বিভক্ত হয়ে যায়। তাহলে এটা কিভাবে হয়? কিছু কিছু উৎসেচক আছে যেগুলো আমাদের এই খাবারগুলোকে ভাঙতে সাহায্য করে। এছাড়া আমাদের পাকস্থলী থাকে কি HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, যে কি করে আমাদের খাবারকে ভাঙতে সাহায্য করে। ঠিক আছে, তাহলে প্রশ্ন হলো, বলে দেখি যে আমাদের পাকস্থলীতে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আছে সেটা পাকস্থলী কোন কোষ থেকে নির্গত হয়? এটা আগে ক্লাসে বলেছিলাম, সব ভুলে গেছে। অক্সিনটিক কোষ। হ্যালো, এই অক্সিনটিক কোষ থেকে কিন্তু আমাদের পাকস্থলীতে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা আছে, এই অ্যাসিডটা কিন্তু এখান থেকে নির্গত হয়। হলো কখন কখন নির্গত? যখন আমরা খাই। যখন আমরা খাই, খাওয়ার একটা আমাদের অভ্যাস থাকে, 10টার সময় একটা খাবার, দুপুরে একটা খাবার, রাতে একবার একবার খাই, এই 3 বেলা কিন্তু এটা, যখন তুমি তুমি যে অনুযায়ী খাবা সেই অনুযায়ী কিন্তু টাইম করে কিন্তু এই অ্যাসিডটা নির্গত হয়। এবার প্রশ্ন হলো, অনেকে বলে স্যার আমার বিরাট পেটে ব্যথা করছে, ডাক্তারে কি বলে? যে তোমার খাওয়ার নিয়মের অনিয়ম আছে। তাহলে পেটের ব্যথার সঙ্গে খাওয়া নিয়মের সম্পর্কটা কি আগের দিন ক্লাসে অনেক আগে বলেছিলাম, সম্ভবত অনেকের মনে আছে। দেখো, আমাদের বললাম যে আমাদের পাকস্থলী, ধরো এটা, এই পাকস্থলীতে একটা কোষ থাকে বললাম, অক্সিনোটিক কোষ, সেখান থেকে এই কি বললাম যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা নির্গত হচ্ছে। এই পাকস্থলীর ভিতরে একটা আমাদের পর্দা থাকে, যে পর্দাটাকে বলা হয় মিউকাস পর্দা। কি বললাম? মিউকাস পর্দা। এই মিউকাস পর্দাতে এই মিউকাস পর্দার ভিতরে কিন্তু মানে এই যে এই ভিতরে কিন্তু আমাদের এই HCl গ্যাসটা জমা হয় এই জায়গাটা এসে। কখন জমা হয়? যখন আমরা খাবার খাই। এবার খাবার খাওয়ার সময় যদি নির্গত হয়, এবার দেখা গেল দুদিন আমি খাবার অনিয়ম করে খেলাম, তখন কি হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড তো তার নিয়ম অনুযায়ী, খাওয়ার নিয়ম অনুযায়ী বের হবে। এবার তুমি 10টার সময় এই হাইড্রোক্লোরিক অ্যাসিড বের হবে, তুমি প্রতিদিন 10টার সময় খাও, তাই 10টার সময় বের হবে। এবার দেখা গেল তুমি খেলা না, অ্যাসিডটা নির্গত হলো। অ্যাসিডটা নির্গত হওয়ার পর এবার কি, সে তো খাবার ভাঙবে, খাবার ভাঙার জন্য নির্গত হয়েছে, খাবারকে পাছাবে, এখানে কোনো খাবার নাই, তখন সে কি করে? এই আশেপাশে ছড়িয়ে পড়ে এবং এই 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 যে পেটের যে আমাদের যে মিউকাস পর্দা আছে, মিউকাস পর্দাকে আঘাত করে, তখন আমাদের পেটে ব্যথাটা হয়। ঠিক আছে, এই জন্য আমাদের পেটের ব্যথাটা হয়। তাহলে এই কারণে আমাদের পেটের ব্যথাটা হয়। যাই হোক, তাহলে আমরা দেখলাম মিউকাস পর্দা কি জিনিস, অক্সিনোটিক কোষ কি জিনিস, হাইড্রোক্লোরিক অ্যাসিড কি জিনিস। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা এত, মানে এই মিউকাস পর্দাটা আছে বলেই কিন্তু আমাদের সুরক্ষা। এই মিউকাস পর্দা যদি না থাকতো, এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা এতটাই শক্তিশালী যে তুমি ওখানে হাত দিবা, হাত একদম পুরো গলে যাবে। ঠিক আছে, যাই হোক, এরপরে আসি। এবার পরে আসি নেক্সটে, প্রোটিন ভঙ্গ, ফ্যাট ভঙ্গ। এবার আমরা কিছু উৎসেচক দেখব, যে আমরা যেসব খাবারগুলো খাই, সেই কার্বোহাইড্রেট জাতীয় খাবার কিংবা প্রোটিন জাতীয় খাবার কিংবা ফ্যাট জাতীয় খাবার, এই খাবারগুলোকে ভাঙছে কে আমাদের দেহে? তো আমার দেখো, কার্বোহাইড্রেট ভঙ্গক উৎসেচক। কার্বোহাইড্রেট মানে কোনগুলো বললাম? ভাত, রুটি। তোমরা দেখবা আমাদের মুখে যখন খাবারটা ঢুকছে, তখন দেখবা মুখে তরলে পরিণত করতে পারবা না, মাংসকে, ডিমকেও পারবা না আমাদের। কিন্তু তুমি একটা রুটিকে বা একটা মানে ভাতকে, এক মুঠো ভাতকে কিন্তু একদম চিবিয়ে একদম তরল করতে পারবা, একদম তরল। ঠিক আছে, এর কারণটা কি? আমাদের মুখে একটা উৎসেচক থাকে, যার নাম কি? টায়ালিন। টায়ালিন নির্গত হয় কোত্থেকে? আমাদের মুখে যে লালা গ্রন্থি আছে, সেই লালা গ্রন্থি থেকে নির্গত হয়। তাই লালা গ্রন্থি থেকে নিঃসৃত উৎসেচকের নাম কি বললাম? টায়ালিন। টায়ালিনের কাজ বললাম কার্বোহাইড্রেট ভঙ্গ করা। হলো কার্বোহাইড্রেট জাতীয় যে খাবারগুলো আছে, সেই খাবারকে ভাঙতে সাহায্য করে, কে বললাম? টায়ালিন। হলো, আর এই টায়ালিন আমাদের যে লালা গ্রন্থি বললাম, লালা গ্রন্থি 3 প্রকারের আছে। আমাদের মুখ বিবরে লালা গ্রন্থি 3 জোড়া আছে।
একটা হচ্ছে কি বলো, সাবলিঙ্গুয়াল, সাবম্যান্ডিবুলার, আর একটা প্যারোটিড। লিখলাম লালা গ্রন্থি আমাদের মানব দেহে, মানে মুখে 3 জোড়া লালা গ্রন্থি আছে, একটা প্যারোটিড, একটা সাবলিঙ্গুয়াল, সাবলিঙ্গুয়াল, আর একটা সাবম্যান্ডিবুলার, সাবম্যান্ডিবুলার। এই 3 জোড়া কিন্তু আমাদের লালা গ্রন্থি আছে, যেখান থেকে আমরা দেখবা যখন আমাদের কোনো একটা লোভনীয় খাবার আমাদের সামনে আসে তখন দেখা যায় মুখে একদম লালাতে ভর্তি হয়ে যায়। ঠিক আছে, এগুলা কি, এগুলা হচ্ছে একটা টায়ালিন উৎসেচক। এটা কি করে, খাবারকে ভাঙতে সাহায্য করে। তাও দেখো প্রোটিন ভঙ্গক উৎসেচক, প্রোটিন ভাঙা কিন্তু যদি প্রশ্ন করে যে আমাদের যে খাবারগুলো আছে সেই খাবারগুলোর মধ্যে কোন জাতীয় খাবার, মানে প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেটের মধ্যে কোন জাতীয় খাবারটা শুধুমাত্র মুখবিবর এবং মুখে ভাঙে, সেটা কিন্তু শুধুমাত্র কার্বোহাইড্রেটটা আমাদের মুখে পুরোপুরি ভাঙতে শুরু করে বা পাচিত হতে শুরু করে। বাদ বাকি কিন্তু খাবার সবগুলা কিন্তু এই এই যে আমাদের প্রোটিন বা ফ্যাট বলো, সেটা কিন্তু পাকস্থলিতে গিয়ে ভাঙা শুরু হয়। সেটা কিন্তু পাকস্থলীতে গিয়ে ভাঙা শুরু হয়। তাহলে প্রোটিন ভাঙ এরকম কয়েকটা উৎসেচক, যেমন পেপসিন, রেনিন, এটা কোথায় থাকে, পাকস্থলীতে থাকে। তারপর দেখো ট্রিপসিন, এটা অগ্ন্যাশয়ে থাকে। তারপর দেখো ইরেপসিন, এটা ক্ষুদ্রান্তে থাকে। হলো? তাহলে এই উৎসেচকগুলা কাজ কি, পেপসিন, ট্রিপসিন, ইরিপসিন, এটা মনে রাখার একটা সহজ নিয়ম বলছি। এর লাস্টে সিন থাকলে, লাস্টে সিন থাকলে ভাববা সেটা প্রোটিন ভঙ্গক উৎসেচক। যেমন বললাম পেপসিন, ট্রিপসিন, ইরিপসিন। বুঝলে? আর ফ্যাট ভঙ্গক উৎসেচকের একটা নাম হচ্ছে লাইপেজ, থাকে কোথায়, পাকস্থলী, অগ্ন্যাশয়, ক্ষুদ্রান্ত, সব জায়গায় থাকে। এটা ফ্যাট ভাঙতে সাহায্য করে। ঠিক আছে, চলো নেক্সট। কিছু খনিজ পদার্থ দেখবো আমরা, যেগুলো আমাদের দেহের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেহের রক্ষা করতে। যেমন ক্যালসিয়াম, এই ক্যালসিয়াম অভাবে কি হয় দেখো, দাঁতের ক্ষয় হয়, রিকেট রোগ হয়। রিকেট মানে হাড়ের রোগ, আর হাড় মানে ক্যালসিয়াম ভাববা। আবার ভিটামিন ডিও ছিল ওখানে, বললাম একটু আগে। তারপরে মানে দাঁত গঠিত হয় কি দিয়ে, এটা পরীক্ষাতে আসে, হ্যাঁ ফসফরাস ক্যালসিয়াম দিয়ে। তারপর দেখো পটাশিয়াম, পটাশিয়ামের বন্ধ্যাত্ব রোগ হয়। আমরা ভিটামিন দেখলাম, এবার কিছু মিনারেল আছে, সেই মিনারেল হবে কি হয়, যেমন লোহার হবে রক্তাল্পিতা রোগ হয়। সোডিয়ামের হবে রক্তচাপ বেড়ে যাবে বেশি হলে, আর বেশি লবণ খেলে রক্তচাপ বেড়ে যায়। কোবাল্টের হবে রক্তাল্পতা হয়। ক্লোরিনের হবে বৃক্ক ব্যাহত হয়। আর ম্যাঙ্গানিজ হবে ভ্রূণের অপুষ্টি হয়। এখানে কিছু খাবারের নাম আছে, যেমন হংকং এর মানুষ তোমার হচ্ছে সাপ সেদ্ধ খায়, সেটাকে বলে স্থানীয় ভাষায় লুফেন। এটা এটা একবার সিটেটা এসেছিল, হ্যাঁ এই প্রশ্নটা, এটা কিন্তু প্রশ্ন, হ্যাঁ এটা এমনি দেওয়া হয়নি এখানে, এটা কিন্তু সিটেটের প্রশ্ন, যে হংকং এ যে সাপের খাবারটা খাই, সাপকে সেদ্ধ করে, সেটাকে কি খাবার বলে, নাম কি, এটা কিন্তু লিংহুফেন। যারা জিম করে তাদের বেশি পরিমাণে প্রোটিন হয়, এটা তারপরে মুখে কার্বোহাইড্রেট খাবারের পচন হয়, সবাই জানো। তারপরে পচন হয়, এটা একটু আগে বললাম। একমাত্র কার্বোহাইড্রেট খাবারেরই শুধুমাত্র মুখে হয়, বাদ বাকি কিন্তু পাকস্থলীতে শুরু হয়। পড়া আরেকটা প্রশ্ন এরকম ভাবে আসতে পারে যে চলো খাবার পচন হওয়া শুরু হয় কোত্থেকে, সেটা কিন্তু মুখ বিভাগ থেকে, মুখ থেকে আমাদের কিন্তু খাবার পচন হওয়া শুরু হয়, মনে রাখবো। চলো এই আমাদের ক্লাস, এটার উপর কালকে টেস্ট হবে। আর একটা তোমাদের ইউটিউব টেলি একটা ক্লাস দিই, তোমার হচ্ছে কি ছিল, কি আছে গো? ছিল। হ্যাঁ বিভক্ত নিয়ম ক্লাস, এই দুখানা ক্লাসের উপর কালকে টেস্ট হবে। হ্যাঁ দুখানা বিভাজনা ক্লাসের উপর কালকে টেস্ট হবে। আর ওই বিভাজনা নিয়মটা কিন্তু সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, শুধুমাত্র আপার প্রাইমারি আর্টস বাদে, যতগুলো পরীক্ষা আছে সবার জন্য কিন্তু ইম্পর্টেন্ট। তাই অবশ্যই ক্লাসটা দেখো। তারপরে আর একটা ক্লাস দেবো, নাম্বারের একটা ক্লাস, দুটো ক্লাস আছে, দেখে নেবা, ওখান থেকে কিন্তু টেস্ট হবে। আর সায়েন্সের যে ক্লাসগুলো ম্যাথ ট্যাথ বলো, ম্যাথ ট্যাথ বা টেটের,
এটা কিন্তু জুন মাসে ক্লাস শুরু হবে, মানে ম্যাথামেটিক্স ক্লাস, লাইভ ক্লাস কিন্তু জুন মাসে হবে, এখন কিন্তু রেকর্ডিং ক্লাস দেওয়া হবে। ঠিক আছে, চলো।